This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশ টু ইউরোপ ভায়া বাংলা। আসলে বাংলাদেশি শুনলেই ইউরোপের আপত্তি, তাই ভারত চলো, ওখান থেকে পাসপোর্ট বানাও আর তারপর সোজা ইউরোপ। অভিযোগ, মোটা টাকা দিলেই নাকি বাংলাদেশিরা পেয়ে যাচ্ছেন পাসপোর্ট খুব সহজে। ভাবতে হচ্ছে না নথি নিয়ে। সীমান্তবর্তী ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে নাকি এই চক্রের রমরমা। এমনকি জাল ভারতীয় বার্থ সার্টিফিকেটও পেয়ে যাচ্ছে আফগানিরা, আর সেটা পেতে নাকি সাহায্য করছেন তৃণমূল পরিচালিত এক পুরসভার কর্মীরা। এমন অভিযোগও সামনে আসছে। জাল নথি তৈরি হয়ে যাচ্ছে, পেছনে কাজ করছে সিন্ডিকেট, এমনও অভিযোগ। বুঝতে পারছেন কি ভয়ঙ্কর অবস্থা? কয়েকদিন আগেই গুলশান কলোনিতে দেখেছি আমরা প্রায় ২ লাখ ভোটারের মধ্যে বৈধ ভোটারের সংখ্যা মাত্র ৩.৫। এবার বাকিরা কারা? তাহলে কি ফ্ল্যাশ মবের মতো আমাদের মাঝেই মিশে যাচ্ছে এই বাংলাদেশিরা বা উগ্রপন্থীরা? মুম্বাই অ্যাটাকের মতো ঘটনা ঘটলে আমরা আটকাতে পারবো তো? পরিসংখ্যানটা কিন্তু বেশ উদ্বেগের। দেখাবো আপনাদের, বোঝাবো আপনাদের আজকের স্পেশাল 9-এ। আজকের স্পেশাল হ্যালো করি পাও পাসপোর্ট। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। এই তো মাসখানেক আগের কথা, খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে তার বাড়ির সামনে গুলি করে খুনের চেষ্টা। শাসক দলের কাউন্সিলর তথা বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষকে হত্যার চেষ্টার পেছনে থাকা চক্রের সঙ্গেও জাল পাসপোর্ট যোগ। পুলিশি তদন্তে আদিল হোসেনের নাম উঠে আসে। সেই আদিল ফেরার। সূত্রের দাবি যে আদিলের উধাও হয়ে যাওয়া এই ভুয়ো পাসপোর্টের মাধ্যমে। ভুয়ো পাসপোর্ট তদন্ত যখন একের পর এক নতুন তথ্য সামনে আনছে, ঠিক সেই সময় গুলশান কলোনি এলাকা ঘিরেও কিন্তু নতুন তথ্য উঠে আসছে। তার কারণ, সম্প্রতি কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে হত্যার চেষ্টার ঘটনাতে অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে নাম উঠে এসছে আদিল নামে এক ব্যক্তি। আদতে বিহারের বাসিন্দা আদিলের আরও একটি পাসপোর্ট রয়েছে। সেই পাসপোর্ট বানানোর পরও সে ভুয়ো নথি দিয়ে কড়েয়া থানা এলাকার একটি ঠিকানা দেখিয়ে সেখান থেকে পাসপোর্ট তৈরি করে। অর্থাৎ কলকাতা শহরের বুকে এইরকম যে ভুয়ো পাসপোর্ট চক্র একাধিক রয়েছে, এবং সেই চক্রের সাহায্য নিয়ে একদিকে যেমন বেআইনি অনুপ্রবেশকারীরা তারা ভারতে আসছেন, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এই অভিযোগও যেমন উঠছে, পাশাপাশি বিভিন্ন ক্রিমিনাল সিন্ডিকেট বা অপরাধীরা তারাও কিন্তু এই ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে অপরাধ যেমন করছে, অপরাধ করার পাশাপাশি গা ঢাকা দেওয়ার ক্ষেত্রেও এই ভুয়ো পাসপোর্ট তারা ব্যবহার করছে। অর্থাৎ কোথাও সব মিলিয়ে এই ভুয়ো পাসপোর্ট যে সামগ্রিকভাবে একটা বড় আশঙ্কার জায়গা তৈরি করছে, সেটা কিন্তু তদন্তকারীরা স্বীকার করছেন। হ্যাঁ, তদন্তকারীরা স্বীকার করছেন। সিজারও সে কথাটাই বলছিল। অভিযোগ উঠেছে জাল নথি দিয়ে পাসপোর্ট এবং একটার পর একটা পাসপোর্ট বানিয়ে কুকর্মে জড়িয়ে পড়া। বেশ কিছুদিন আগে গুলশান কলোনির এল প্লটের একটি বাড়ি থেকে 17 জন বাংলাদেশিকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ এসটিএফ। প্রফেশনাল ক্রিমিনাল একজন, এবং এখানে থাকতো। শোনাতে যাচ্ছে যে পাসপোর্টের যে ব্যাপারটা আছে, সেই পাসপোর্টটাও নাকি এখানে জালিয়াতি করে করা। শুনেছি বিহারে 2-3টে ক্রাইমের সঙ্গে যোগ ছিল। দেখুন, এই সুশান্ত ঘোষের বক্তব্য শুনছিলেন। তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টার পর থেকেই তো শিরোনামে গুলশান কলোনি। অভিযুক্ত গুলজারের বাড়ি এই গুলশান কলোনিতেই। কসবার গুলশান কলোনি যেন মিনি বাংলাদেশ। কেন এই কথাটা বলছি সেটাও দেখাই, বিগ ওয়ালে দেখাই আপনাদের। দেখুন, গুলশান কলোনির কানাগলি এলাকার বাসিন্দা প্রায় 1,95,000, ভোটার মাত্র 3,000। বাসিন্দাদের সঙ্গে ভোটারের সংখ্যার বিস্তর ফারাক। মোট বসবাসকারীর মাত্র 1.4% হচ্ছে ভোটার। এবার আরো দেখাই আপনাদের। গুলশান এলাকায় বাড়ি 679টি। কলকাতা পুরসভা সূত্রে এই তথ্য পাচ্ছি আমরা। এলাকার 85% বাড়ি হচ্ছে এখানে বেআইনি। সরকারি নথি অনুযায়ী জমি ছিল 152 বিঘা, আর স্যাটেলাইট তথ্য বলছে বর্তমান জমি হচ্ছে 15 থেকে 16 বিঘা। জলাভূমি ছিল একটা বড় অংশ, জলাভূমি ছিল 18টি, এখন কমে মাত্র সেখানে রয়েছে
দুটি। বুঝতেই পারছেন তাহলে ভোটার তালিকা এবং বাস্তবের সংখ্যার এই বিরাট পার্থক্যের কথা মেনে নিয়েছেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষও। প্রায় 2 লক্ষের কাছাকাছি মানুষ কোনো পরিচয় ছাড়া ঘাঁটি গেড়েছে এই বাড়িগুলিতে। যেটুকু আমাদের ধারণা প্রায় 1 লক্ষের উপর মানুষ বাস করে, কিন্তু সেখানে ভোটার সংখ্যা মাত্র 2700 থেকে 3000 মতো। এই পার্থক্যটা কেন? ম্যাক্সিমাম হয়তো বাইরের থেকে আসা লোক, ম্যাক্সিমাম ভাড়া আছে। ওখানে প্রমোটাররা ফ্ল্যাট বিক্রির চেয়ে ভাড়া বসাতে পছন্দ করে বেশি। যারা ভাড়া বসায় বা ভাড়া দেয় তারাও কোনো তাগিদ দেখায় না যে পুলিশকে ইনফর্ম করা উচিত। মানে লোক সংখ্যা যতটা, তার ছিটে ফোটাও নেই একেবারে ভোটার। তাহলে এই বিপুল সংখ্যক মানুষের পরিচয় কি? গুলশান কলোনি নিয়ে তো অজস্র প্রশ্ন রয়েছে। কলকাতা পুরসভার 66 এবং 108 নম্বর ওয়ার্ড নিয়ে, ওয়ার্ডের একটা অংশ নিয়ে গুলশান কলোনি 2011 সালে সরকার বদলের পর থেকেই দেখা যায় এই এলাকায় ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের একটা বড় অংশ বুঝিয়ে সেখানে তৈরি হচ্ছে নতুন নতুন বসতি। আর এই বসতি ঘিরে চাঞ্চল্যকর একটা তথ্য উঠে আসে। এই এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা দাবি করছেন এই গুলশান কলোনিতে সব মিলিয়ে বাসিন্দার সংখ্যা কমপক্ষে 1 লক্ষ। কিন্তু নির্বাচন কমিশনের নথি বলছে এই এলাকায় ভোটারের সংখ্যা 2700 থেকে 3000, অর্থাৎ সামগ্রিক বাসিন্দার মাত্র 3% এখানে ভোট দেন। আর এই প্রশ্নটাই কোথাও আরেকটা বড় প্রশ্ন তৈরি করেছে, তাহলে এই গুলশান কলোনির মতো যে নতুন বসতিগুলো তৈরি হয়েছে সেই বসতিগুলো কোথাও কি তাহলে বেআইনি অনুপ্রবেশকারীদের সেফ হাবেনে পরিণত হয়েছে? দেখুন, অনুপ্রবেশের পর সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে হলে কিছু বৈধ কাগজপত্র প্রয়োজন। তার মধ্যে রয়েছে ভোটার, আধার, প্যান কার্ড। এই সব নথি বানাতে গেলে সব থেকে আগে প্রয়োজন হচ্ছে রেশন কার্ডের। অভিযোগ, বেআইনিভাবে রেশন কার্ড তৈরি করে দিয়ে অনুপ্রবেশকারীদের সেফ করিডোরের ব্যবস্থা করা হচ্ছে, আর একটার পর একটা অবৈধ নথি দিয়ে তৈরি হয়ে যাচ্ছে পাসপোর্ট। আজকে তো ধরা পড়ছে বলে 250 বলছেন, তাহলে ধরা যেগুলো পড়ছে না সেগুলো কত? শত শত হাজার হাজার হতে পারে। এবং তারা কারা, কিভাবে আসছে, কিভাবে বর্ডার করছে? বলে বিএসএফ। আচ্ছা, বিএসএফ তো টাকা খেলো, তো বিএসএফ করার পরবর্তীকালে যে রাস্তাগুলো দিয়ে আসছে, যে গ্রামে থাকছে, যে বাড়িতে থাকছে, তাদের কোনো অপরাধ নেই, দিনের পর দিন, মাসের পর মাস। অতএব আমি বলছি অল অ্যাপিয়ার্স মেবি মানে লিপ সার্ভিস, মুখের কথায় যেন কথা না হয়। এটা কিন্তু পুলিশকে আজকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে এটাকে কিন্তু আজকে তদন্ত করে বের করতে হবে। আরও আছে, ভারতীয় নাগরিকত্ব পেতে মৃত ব্যক্তির রেশন কার্ড ব্যবহার বাংলাদেশিদের, আর তাতে মদত দিচ্ছে ভারতেরই জনপ্রতিনিধি আধিকারিকরা। এর নেপথ্যে কাজ করছে বড় একটা সিন্ডিকেট। সেই সিন্ডিকেটে পঞ্চায়েত বা পুরসভার জনপ্রতিনিধি, খাদ্য দপ্তরের নিচ স্তরের আধিকারিক, পুলিশের একাংশের যোগ রয়েছে বলে অভিযোগ সামনে আসছে। কোন পথে চলছে এই জালিয়াতি, যেখানে মৃতের রেশন কার্ড ব্যবহার করে কয়েক ধাপ চলে আসছে পাসপোর্ট, এবং কিভাবে জালিয়াতি করছে বাংলাদেশিরা সূত্র মারফত জানা যাচ্ছে। প্রথম পর্যায়ে হচ্ছে নথি ছাড়া ভারতে অনুপ্রবেশ, তারপর দ্বিতীয় পর্যায়ে রেশন কার্ড হারানোর ভুয়ো অভিযোগে জেনারেল ডায়েরি হচ্ছে। তৃতীয় পর্যায়ে থানায় করা জিডি দেখিয়ে নতুন রেশন কার্ডের আবেদন। চতুর্থ পর্যায়ে রেশন কার্ড পেয়েই ভোটার কার্ডের আবেদন। পঞ্চম পর্যায়ে ভোটার কার্ড হাতে এলে আধার কার্ডের দরখাস্ত, এবং অন্তিম পর্যায়ে ভোটার আধার হলেই ভারতীয় পাসপোর্ট তৈরির তোড়জোড়। এভাবেই এরা এদেশের নাগরিক না হয়েও সরকারি সব নথিতে ভারতীয় হয়ে উঠছে। এদেশে এসে খুব সহজেই বৈধ হয়ে যাচ্ছেন বাংলাদেশিরা। কিভাবে আসছে তাহলে এই রেশন কার্ডের নাম্বার, যার ভিত্তিতে এই নাগরিকত্ব পেতে সুবিধা হচ্ছে বা রেশন কার্ড তৈরি করে ফেলছেন এই বাংলাদেশ থেকে আসা নাগরিকরা? এখানেই বড়সড় একটা প্রশ্ন উঠছে, এবং সেই জায়গাতেই তদন্তকারীরা বলছেন যে খাদ্য দফতরে ঘুঘুর বাসা রয়েছে, যারা এই অনেক দিন ধরে সক্রিয় না থাকা বা মৃত ব্যক্তিদের রেশন কার্ডের নম্বর যারা বাংলাদেশিদের দালাল হিসেবে কাজ করে তাদের কাছে পৌঁছে দিচ্ছে, এবং সেই নম্বর ব্যবহার করে অন্য নাম দিয়ে তারা থানায় জানাচ্ছে যে রেশন কার্ড চুরি হয়ে গেছে।
থানা থেকে জেনারেল ডায়েরি হয়ে গেলেই সেই জেনারেল ডায়েরির কপি নিয়ে তারা নতুন রেশন কার্ডের আবেদন করছে, সেটাও চলে আসছে। তার পরবর্তী ধাপে এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড, এবং সেটা দেখিয়ে পরবর্তীতে আধার কার্ড হয়ে যাচ্ছে। আর আধার কার্ড এবং এপিক কার্ড দুটো হয়ে গেলেই পাসপোর্ট পাওয়া একেবারে জলভাত, তার কারণ পুলিশের দিক থেকেও কোনো ভেরিফিকেশান হচ্ছে না বা যাচাই করা হচ্ছে না। এই সমস্ত ফাঁকফোকরকে ব্যবহার করেই কিন্তু বাংলাদেশিরা খুব সহজেই বৈধ ভারতীয় নাগরিক হয়ে উঠছে, এবং তাদের এই কোনো কিছু যাচাই না করা রীতিমতো কিন্তু ভারতের পক্ষে একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইউরোপ যেতে চাই ভারতের পাসপোর্ট, আর তাই বাংলাদেশি নাগরিকদের কাছে তুঙ্গে ভারতীয় পাসপোর্টের চাহিদা। সূত্রের খবর, শেষ 5 বছরে জাল নথি দিয়ে প্রায় 3000 ভারতীয় পাসপোর্ট ইস্যু হয়েছে। বাংলাদেশের নাগরিকদের ইউরোপে কাজের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়, আর সে কারণে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসে মোটা টাকার বিনিময়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করেন তারা, আর সেই পাসপোর্ট ব্যবহার করে বিদেশে পাড়ি দেয় বাংলাদেশি নাগরিকরা। এটা জাল কীভাবে হয় বলছি আপনাকে। এটা নানাভাবে পোস্ট অফিসের কিছু লোকজন এর সাথে জড়িত আছে। পোস্ট অফিসের লোকজন জড়িত থাকার পরে ওরা সুন্দরভাবে কেমিক্যাল দিয়ে এই পুরো এটা তুলছে। তোলার পরে তারপরে এই পাসপোর্টটা ভরে দেওয়া হচ্ছে, পাসপোর্ট জালি পাসপোর্ট। সেই জালি পাসপোর্ট সুনির্দিষ্ট জায়গায় তাকে পৌঁছে দিচ্ছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। কোন কোন জায়গায় কারাপশন, যারা প্রথম সার্টিফিকেট দিচ্ছে তাদের ওরা চেনে না, টাকার বিনিময় কিংবা অন্য কিছুর বিনিময়ে তারা তাদেরকে সার্টিফিকেট ইস্যু করে দিচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কেউ নিয়ে যাচ্ছে সাথে করে, এই আমাদের এখানে না 25 বছর ধরে থাকে, সে হয়তো কোনোদিন বাংলাদেশ থেকে এখানে ছিলই না কিংবা পাকিস্তান থেকে এসছে, তারা এই ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে। তারপর ঢোকার পরে এই পাসপোর্ট অথরিটির যেখানে অফিসাররা রয়েছেন তাদের সাথে কারণ তারা বুঝতে পারে যে এই লোকটা জালি কিংবা এটা ঠিক নয়, কিন্তু তারাও সেটা চেপে যায় কারণ সুনির্দিষ্ট ডকেট দেওয়ার পরে। এবং তারপরে পোস্ট অফিসের লোক, কিছু পুলিশ অফিসার যারা এয়ারমার্ক অফিসার, তারাও এর সাথে কিছু কিছু জড়িত আছে বলেই এত জাল পাসপোর্টের রমরমা বাজার দেখতে পাচ্ছেন। প্রাক্তন পুলিশ কর্তা থেকে তদন্তকারীরা সকলেই বলছেন যে সর্ষের মধ্যেই যে ভূত, তা যে ভুল কিছু নয়, পরপর ঘটনায় সেটাই তো সামনে আসছে। পাসপোর্ট জালিয়াতিতে নাম জড়িয়েছে তৃণমূল পরিচালিত মাল পুরসভার। অভিযোগ যে আফগানিদের জন্ম মৃত্যুর শংসাপত্র দিয়ে ভারতীয় নাগরিকত্ব পেতে সাহায্য করেন পুরসভারই এক কর্মী। সিবিআইকে রিপোর্ট মাল পুরসভার। তবে থানায় অভিযোগ দায়ের হতেই বেপাত্তা প্রসেনজিৎ দত্ত নামে ওই পুরকর্মী। সূত্রের খবর, মোটা টাকার বিনিময়ে 6 আফগান নাগরিককে এদেশে জন্ম সার্টিফিকেট দেন ওই পুরকর্মী। সিবিআই সূত্রে আরো খবর, সম্প্রতি দিল্লি বিমানবন্দরে সন্দেহভাজন 6 আফগান নাগরিককে আটক করা হয়। সূত্রের আরো দাবি, ভুয়ো নথির মাধ্যমে এরা ভারতীয় নাগরিকত্ব পেয়েছে। তদন্তে জানা যায় যে প্রত্যেকেই মাল পুরসভা এলাকায় তাদের জন্মের সরকারি নথি জমা দেন। আদতে এরা আফগানি তো। তৃণমূল পরিচালিত মাল পুরসভাকে সিবিআই এ নিয়ে 2 বার নোটিশ পাঠায়। অবশেষে বিস্তারিত তথ্য সিবিআইকে জমা দিয়েছে পুরসভা। উত্তরের মাল পুরসভার ভূমিকা যখন আতশ কাচের নিচে, তখন উত্তরবঙ্গের আর এক জেলা মালদা, যে পাসপোর্টের নথি যাচাই হবে তার তো কোনো পরিকাঠামোই নেই, কার্যত অসহায় অবস্থা। অনেকের আশঙ্কা যে পাসপোর্ট দপ্তরে এসে কোনো অনুপ্রবেশকারী অনায়াসেই পাসপোর্টের জন্য আবেদন হিসেবে ডকুমেন্টস জমা দিয়ে যেতে পারে। সেই সব ডকুমেন্টস জাল কিনা তা খতিয়ে দেখার কোনো পরিকাঠামোই নেই, এমনই মারাত্মক দাবি পাসপোর্ট দপ্তরের আধিকারিকদেরও। আর সূত্রের খবর, এখানে নিয়মিতভাবে জাল পাসপোর্ট ধরা পড়ছে, দালাল চক্রও এখানে সক্রিয়। কাগজের কোনো সমস্যা নেই, এখানে স্ট্যাটাস দেখাচ্ছে ডকুমেন্ট সাবমিটেড, কিন্তু ভেরিফিকেশন হচ্ছে না। ডিআইবি অফিসে যে ভেরিফিকেশনটা হবে সেটার ডেট এখন পর্যন্ত দিচ্ছে না। রেনু করার জন্য এসেছি। এখন সমস্যাটা কি হচ্ছে? সমস্যাটা হচ্ছে যে পাসপোর্টটা রেনু করবো কিনা, তো এরা বলছে 3 বার ডাকা হচ্ছে, কিন্তু আমাদেরকে ডাকা হয়নি, রেনুটা হচ্ছে না ওই জন্য। দিকে দিকে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির অভিযোগ, আর এই নিয়ে তীব্র হয়েছে রাজনৈতিক চাপানুতরণ। থানা থেকে সেই পুলিশ ভেরিফিকেশন, অর্থাৎ তার বাড়িতে গিয়ে তদন্ত করে, এলাকায় গিয়ে তদন্ত করে পুলিশের পাসপোর্ট অফিসকে যতক্ষণ না পুলিশ জানাচ্ছে যে ইনি বৈধ নাগরিক, ততক্ষণ পর্যন্ত পাসপোর্ট ইস্যু হয় না। এই থানার ঘুষচক্র আপনাদের প্রত্যেকের জানা আছে। ঘুষ ছাড়া পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন করাতে পারবেন না। সুতরাং রাজ্য সরকার বিএসএফ এর দিকে আঙুল দেখানোর আগে রাজ্য পুলিশ কিভাবে ভেরিফিকেশন সার্টিফিকেট দিচ্ছে
তার দিকে নজর দিন। এই পাসপোর্ট বা এই ধরনের এগুলো সব কেন্দ্রীয় সরকারের অনুমোদন, চূড়ান্ত পাসপোর্টটা কেন্দ্রীয় সরকার দেয়, ওটা কিন্তু রাজ্য সরকার দেয় না। ফলে সতর্কতা, এই বিষয়গুলো দেখা, গভীরভাবে খতিয়ে দেখার যে পদ্ধতিগুলো, এগুলো দিল্লির সরকারের ব্যাপার। দুষ্ট চক্র এগুলো করে, পুলিশ ধরছে, ব্যবস্থা নিচ্ছে, যা যা করণীয় আইনে সমস্ত নিচ্ছে। দেখুন, বিরোধীরা রাজ্য সরকারের দিকে আঙুল তুলবে, আবার শাসক দল কেন্দ্রের ব্যর্থতা বলবে, কিন্তু এ তো দেশের নিরাপত্তা নিয়ে, মানে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন। সেখানে তো সমঝোতার জায়গা নেই। রেশন থেকে ভোটার হয়ে, আধার কার্ড হয়ে, তারপর পাসপোর্ট। জালিয়াতির জাল তো অনেক দূর ছড়ানো। সেই জাল গোটাতে আদৌ কি তদন্তকারীরা পারবেন? নয়তো এই যে ফেলো করি পাও পাসপোর্ট, এই অবস্থার আদৌ কি পরিবর্তন হবে? নজর থাকবে আমাদের। TV9 স্পেশাল আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল। সঙ্গে থাকবেন।